আপনি চ্যালেঞ্জ করছেন, শো চালাবো, দেখুন আপনি কথা বলতে চালান, আপনি অদ্ভুত আপনার চ্যানেল। সৈকতগিরি বলছেন মোহাম্মদ সেলিমের নাকি একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল গত 7 দিনে। কিরকম গুরুত্বপূর্ণ কমেন্ট? মোহাম্মদ সেলিম বলেছেন বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে, মোহাম্মদ সেলিম জানেন না বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়, জানেন না, নাহলে জেনে শুনে শয়তানি করেন, হয় জানেন না, জেনে শুনে শয়তানি করেন। সৈকতগিরি এটা খাওয়ানোর চেষ্টা করছেন। আমি রাজর্ষি লাহিড়ী আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় মোহাম্মদ সেলিম জানেন না বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে? তিনি এখনো ইসলামিক রাষ্ট্র হলে কথাটা বলছেন কেন? স্বাধীন ভারতবর্ষ 1949 কলকাতা ময়দান স্পিচ, সর্দার বল্লভভাই প্যাটেল এই কলকাতা শহরে দাঁড়িয়ে বলছেন 46-এ যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই 87% মুসলিম ভোটস পড়েছিল মুসলিম লীগের পক্ষে। 46-এ যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারা 14ই আগস্ট মধ্যরাত্রে হঠাৎ করে দেশভক্ত ভারতীয় কি করে হয়ে গেল, এই প্রশ্নটা থেকেই যাবে। এটা বলছেন সর্দার বল্লভভাই প্যাটেল, কোনো আরএসএস বিজেপি নয়, কেউ নয়, তখন তো বিজেপির জন্মই হয়নি। এরপরে হুমায়ুন কবির থেকে আরম্ভ করে ফিরাদ ববি হাকিম থেকে আরম্ভ করে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বাংলাদেশ যখন যে ভাষায় যেভাবে হিন্দু নিধন আরম্ভ করেছে, তারপরে তারা যে একেবারে কাছা কোচা খুলে নিয়ে নিজেদের স্বরূপ ধারণ করে নিয়েছে। যে কথা জিন্না 46-এ বলেছিলেন, আমি একটা কলা গাছকেও যদি দাঁড় করাই তাহলে পরে তাকে যদি ভোট দিয়ে আপনারা জিতিয়ে আনেন তাহলে পাকিস্তান তৈরি করার কথা আমি ভাববো। ববি হাকিম সেই একই ভাষায় বলছেন, সেই গাজওয়াই হিন্দের কথা বলছেন, সেই ভারতবর্ষকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিবর্তিত করার কথা বলছেন, আর আমাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক। এখানে সৈকতদার চলে গেলেন স্টুডিও ছেড়ে, সৈকতদার কিন্তু নিশ্চয়ই কমিউনিস্ট পার্টির কেউ না কেউ শুনছেন। 46-এর নির্বাচন, সৈকতগিরি স্টুডিও ছেড়ে যাবেন, তার কারণ ওনার দলের ওনার দলের না, ওনার শরিক দলের সাধারণ সম্পাদকের হয় মূর্খতা নয় শয়তানি, কিছু একটা প্রমাণিত হয়েছে। দেখুন উনি আপনি এক মিনিট, আচ্ছা নির্মলাবাবু, আপনার মনে হয় মোহাম্মদ সেলিম এটা জানেন না যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র? উনি বলছেন বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে, এটা গুরুত্বপূর্ণ কমেন্ট, আমাকে গিলতে হবে, আর না গিললে উনি চলে যাবেন। কি করবেন? উনি যে ব্যাপারটা কি, উনি কমিউনিস্ট পার্টি অনেকদিন করছেন, কিন্তু যে জিনিসটা উনি মানে আপনার উত্তরটা যথার্থভাবে দিতে পারতেন, আমি ওটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ইন্দ্রজিৎ গুপ্ত তো হোম মিনিস্টার হয়েছিলেন ওদের পার্টি, তিনি কি দেশ বিরোধী ছিলেন? এই কথাটা যদি উনি বলতেন তাহলে এত ঝগড়া করতেই হতো না। আমি শুধু একটা কথাতে আপনার সমস্ত প্রশ্নের উত্তরটা এসে যেত, কিন্তু সেটা না করে উনি রেগে চলে গেলেন। অনির্বাণ দা, এখানেই আমাদের প্রশ্ন ছিল যে ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার ছিলেন 1978 থেকে 1988 এবং তারপরে 1993 থেকে 2018, 10 আর 25 কত বছর কমিউনিস্ট পার্টির রেজিম ছিল ত্রিপুরাতে। তাহলে এর মতন অবস্থায় যেখানে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে চিরাচরিত একটা কমিউনিস্ট পার্টির এত সুন্দর সম্পর্ক ছিল, এবং পশ্চিমবঙ্গেও 34 বছর বামফ্রন্টের রুল এবং সেন্টারে কংগ্রেসের রুল, দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো কলকাতা শহরের ঢাকুরিয়া থেকে নিয়ে গলফগ্রিন অব্দি, রাজীব গান্ধী দূরদর্শন গলফগ্রিন উদ্বোধন করতে এসছেন, দেওয়ালে দেওয়ালে লেখা আছে জ্যোতিবাবুর কোলে ভাগ্নে রাজীব দোলে, আর এসপি বা কেউ এরকম কেউ লিখে রেখেছিল। তখন এখানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তো যাই হোক, সে কথা, এই যখন সম্পর্ক ছিল, দার্জিলিং এর আগুন নেবাদে দুজনে 2 হাত ধরে জ্যোতিবাবু এবং রাজীব গান্ধী একসঙ্গে সভা করেছিলেন দার্জিলিং এ, ঐতিহাসিক সেই সভা। তাহলে কেন কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি যৌথভাবে ভারতবর্ষ স্বাধীনতার 70 বছর পরে বর্ডারগুলোকে সিল করলো না, বর্ডারগুলোকে ক্লোজ করলো না? আমি পরিষ্কারভাবে আগেও বলেছি অনির্বাণ দা, আবারও বলছি, 1980 সালে পশ্চিমবঙ্গের টোটাল নাম্বার অফ রেশন কার্ডস কত, এবং 1984 সালের পরে 90-এর দশকে 1 লাফে রেশন কার্ডের সংখ্যা কতটা বেড়ে গেল, এবং মূলত কমপ্লিট রেশন কার্ডের এই বৃদ্ধিটা পেল হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়। তার হোয়াইট পেপার ডেটা পাবলিশ করা হোক। কে ছিলেন খাদ্যমন্ত্রী? কালিমুদ্দিন শামুস। কি অভিযোগ লেগেছিল? যে 1984 সালে যাদবপুর আপাদমস্তক বাঙাল বেল্ট, এই বেল্ট মমতা ব্যানার্জি 1984 নির্বাচনে প্রথমবার জেতার পরে বাঙাল ভোট কমিউনিস্ট পার্টির হাত থেকে চলে যাচ্ছে, তাই কাতারে কাতারে অনুপ্রবেশ করাও, অবৈধ লোককে ঢোকাও, ঢুকিয়ে তাদেরকে রেশন কার্ড দাও, দক্ষিণ 24 পরগনায় বসাও, ডেমোগ্রাফি পাল্টাও, পাল্টিয়ে ভোট সম্পূর্ণ বদল করো। আর একটা কথা বলে দিই, এই চলতে কি করলো, কলকাতাতে কতগুলো বিধানসভা সিট ছিল, সেই সমস্ত বিধানসভা সিটগুলোকে কমিয়ে নিয়ে চলে গেল মুর্শিদাবাদে। বেশ, কবিতীর্থ, গার্ডেন রিচ, ঢাকুরিয়া, শিয়ালদা, এই সিটগুলোকে পুরো উড়িয়ে দিল। ফিরহাদ হাকিম চাপে পড়ে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি প্রজ্ঞা যখন তাকে আবার জিজ্ঞাসা করেন এই মন্তব্য প্রসঙ্গে, প্রজ্ঞা
ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করেছিলেন আপনাকে মনে হয় বন্দে মাতরম উস্কানিমূলক মন্তব্য, উস্কানিমূলক আচরণ? বন্দে মাতরম বলা আপনার কি মনে হয় ভারত মাতা কি জয় বলা উস্কানিমূলক? দীপাঞ্জন বাবু শুনবেন, ফিরহাদ হাকিম এবার অন্য কিছুর আশ্রয় নিয়েছেন, বন্দে মাতরম বাদ দিয়েছেন, ভারত মাতা কি জয়টা মুখে আনেননি, সম্ভবত ওটা বলতে আপত্তি আছে, কিন্তু তারপরে উনি ঠাকুর দেবতার কথা বলেছেন, রাম নামও বোধহয় মুখে আনতে আপত্তি আছে। শুনে নি কি বলেছেন। আমি বন্দে মাতরম বলায় তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পাই, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কেউ উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। বন্দে মাতরম বলতে ভাল লাগে, উনি মনে করেন দেশের নাম। নির্মলবাবু আমি আপনাকে বলি, রাম নামটাতে উনি মানে আমি মোহাম্মদ সেলিমের ব্যাপারে বলছি, ওদের একটা যে কোনো কারণেই হোক, ওনার স্পেশালি আমি এটুকু নোটিস করেছি, ওর একটা অবসেশন আছে, আরএসএস অবসেশন আছে, সেটা যে কোনো কারণেই হোক, আমি জানি না কি কারণে একটা অবসেশন আছে। সেই অবসেশনটা একটা অ্যান্টি অবসেশন, যে ভারতবর্ষের যত খারাপ কাজ সেটা আরএসএস করে এবং বিজেপিকে দিয়ে সেটা করানো হয়। এই অবসেশন থেকে উনি যে কোনো এক্সটেন্টে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন। আমাদের ফিরহাদ হাকিমের যে কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলো আমার এখনো মনে হয়েছে যে সবসময় খুব ইরেসপন্সিবল, এবং এই ইরেসপন্সিবিলিটিটা দল থেকে ওকে পয়েন্ট আউট করা হয় না, মানুষ ভোট দিয়ে সেটা পয়েন্ট আউট করে না, কেউই সেটা ওনাকে দেখিয়ে দেন না। কিন্তু উনি বলেন, যখন একটা কথা বলার পরে হি রিট্র্যাক্টস, উনি পিছিয়ে যান, অন্য কথা বলেন। এবার এদের যে বক্তব্যটা, এই বক্তব্যগুলো বহু ক্ষেত্রে যে ভারত বিজেপি বিরোধী করতে গিয়ে ভারত বিরোধী, দেশ বিরোধী হয়ে যাচ্ছে, এটা যে এরা বোঝেন না তা না, কিন্তু ওদের কাছে বিজেপির বিরোধিতাটা প্রথম। বোধহয় আপনার কথাটার একটা ধারাবাহিকতা আছে নির্মল। কেন বলছি, আপনি যে অর্থে বলছেন যেটা যারা বোঝেন না তা নয়। আচ্ছা, রামনামই যদি করে থাকে, রামনাম যদি করে থাকে না, করেছেন, অবশ্যই করেছেন, সত্যের অপলাপ কেন করবো? ওখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনিও উঠেছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় উঠেছে, আমরা তো শুনেছি আগের দিনকে, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরামও বলেছেন কয়েকজন, তাতেই বা সমস্যা কোথায়? সেটা উস্কানি কেন? অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কেন আপনার উস্কানি মনে হয়? সেটা আপনার কি মনে হয় উস্কানি? কিরকম? কারণ ধরুন একটা অসুস্থ শরীরে কেউ বসে আছে, শুয়ে আছে, তাকে দেখতে গিয়ে আমি যদি হঠাৎ করে বল হরি হরিবল করতে শুরু করি, সেটা অসভ্যতাম, সেটা ইতরাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।